হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে সারা দিন পজিটিভে ঘুরঘুর করার পরে ফাইনালি 44 পয়েন্ট নিচে 22,888-তে বন্ধ হয়েছে এবং আজকের মার্কেটে ফরেনাররা 66 কোটি টাকার বাই করেছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা 3232 কোটি টাকার বাই করেছে। মিনস আমাদের যে ডোমেস্টিক প্লেয়ার তাদের কাছে কিন্তু ভালোই টাকা আছে, না হলে তারা প্রতিদিন লাগাচ্ছে। মানে এটা খুব পজিটিভ সাইন। আজকে যেটা মানে আশা করা হয়েছিল নিফটি হয়তো আর একটু উপরে যাবে, কিন্তু নিফটি যত দিন আসছে, আগামী আরো এই সপ্তাহের আরো 3টে দিন এবং পরের সপ্তাহে একদিন নিফটি কিন্তু এই ধরনের স্লো রেঞ্জে মুভমেন্ট করার প্রবণতা বেশি থাকবে। ফ্রেন্ডস, এই কয়েকটা দিন দয়া করে আপনারা অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট করবেন না। দেখুন, ডিসিপ্লিন হওয়াটা অত্যন্ত জরুরি। হতে পারে হয়তো আপনাকে 10 টাকার নিচে কিনতে হবে, 10 টাকা উপরে কিনতে হবে, ধরুন ফেভারেবল রেজাল্ট এলো, কিন্তু ইন কেস অফ এনি মানে ব্যাড থিং, তখন কিন্তু আপনি মানে আরামসে 20-25% নিচে জিনিসপত্র পেতে পারেন। সো আমি যথেষ্ট আপনাদেরকে সতর্ক করিয়েছি, সুতরাং এক্ষেত্রে এই ব্যাপারে কথা না বাড়ানোই ভালো। ফ্রেন্ডস, কালকে ইউবিএস, এটা একটা মাল্টি ন্যাশনাল ডাইভার্সিফাইড ফাইন্যান্সিয়াল সার্ভিস, হেডকোয়ার্টার্স কোথায় আছে? জুরিচ অ্যান্ড ব্যাসেলে, সুইজারল্যান্ডে। তারা একটা রিপোর্ট পাবলিশ করেছে। এরা অ্যাকচুয়ালি এরা কেন রিপোর্ট পাবলিশ করে? ফ্রেন্ডস, এরা কিন্তু সারা বিশ্ব জুড়ে কিন্তু টাকা পয়সা ছড়িয়ে রেখেছে, সুতরাং তাদেরকে কিন্তু অ্যাকর্ডিংলি তার ইনভেস্টরদেরকে কিন্তু কিছু কিছু জিনিস ব্যাখ্যা করতে হয়। সেই দায়বদ্ধতা থেকে তারা কিন্তু বিভিন্ন টাইমে বিভিন্ন রিপোর্ট নিয়ে আসে। অ্যাকর্ডিং টু রিপোর্ট তারা যেটা বলছে, প্রথম কন্ডিশন, বিজেপি যদি 272-এর উপরে পায়, অর্থাৎ মানে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে যদি তারা 272-এর উপরে পায়, তাহলে কিন্তু মার্কেট আগামী 5 বছরের জন্য নিশ্চিন্ত। দ্বিতীয় কন্ডিশন তারা যেটা বলছে, এনডিএ মেজরিটি উইদাউট সিঙ্গেল পার্টি মেজরিটি। ঠিক আছে, অর্থাৎ বিজেপি 250 পেল, কিন্তু ঘুরে ফিরে সবাই মিলে 272-এর উপরে গেল। সেক্ষেত্রে কিন্তু মার্কেট উইল হেজিটেট টু টেক ডিসিশন। অল রাউন্ড অ্যাগ্রেসিভ বাইং এর ক্ষেত্রে সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে। থার্ড যে সিনারিওটার কথা বলছি, এনডিএ বিলো 272, যদি এনডিএ বিলো 272, দেন মার্কেট উইল ক্র্যাশ লাইক এনিথিং। অ্যান্ড ফোর্থ যেটা বলেছে, সাপোজ ইন্ডিয়া গেটস মেজরিটি, দেন অলসো লট অফ আনসার্টেনিটি, পলিসি চেঞ্জেস, যখন তখন অনেক পলিসি চেঞ্জ হবে। যে স্টোরি একদিন ধরে চলছিল, সেই স্টোরিতে কিন্তু বহু রকমের সমস্যা আসতে পারে বলে তারা কিন্তু তাদের ইনভেস্টর এবং গ্লোবাল যত তাদের ফোরাম আছে বা গ্লোবাল পাবলিককে তারা কিন্তু এইভাবে একটা সিনারিও পাবলিশ করেছে। রিলায়েন্সের খবরের কোনো শেষ নেই। আজকে একটা রিপোর্ট পাওয়া গেছে। দেখুন ফ্রেন্ডস, আগে আপনাকে রিলায়েন্সটা বুঝতে হবে। রিলায়েন্সের যে টোটাল বিজনেস, প্রথমত হচ্ছে একটা আর্ম বেরিয়ে চলে গেছে, যেটা কি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস। সেটা রিলায়েন্সে আর নেই, একদিন ছিল, বছর খানিক আগে বেরিয়ে চলে গেছে। তাহলে এখন রিলায়েন্সে আছে কি? রিলায়েন্স জিও ইনফোকম অর্থাৎ টেলিকম বিজনেস, রিলায়েন্স জিও
রিটেল অর্থাৎ রিটেল বিজনেস, এবং এই দুটোই কিন্তু বর্তমানে রিলায়েন্সকে মূল তার রেভিনিউর ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান দিচ্ছে। এছাড়াও রিলায়েন্সের ট্র্যাডিশনাল পেট্রোলিয়াম বিজনেসও আছে। রিলায়েন্স জিওকে কেন্দ্র করে একটা রিপোর্ট বেরিয়েছে যে রিলায়েন্স জিও খুব তাড়াতাড়ি তার আইপিও আনতে চলেছে, এবং যেটা ভাবা হচ্ছে যে এই যে রিলায়েন্স যখন আইপিও নিয়ে আসবে তার একটা ভ্যালুয়েশন ফিক্স করা হয়, মানে জিও ইনফোকমের ক্ষেত্রে বলছি। বর্তমানে যেটা ভাবা হচ্ছে যে তার ভ্যালুয়েশন প্রায় 8,30,000 কোটি টাকা মতো হতে পারে। এবং আমি এর আগে একটা ভিডিওতে বলেছি আপনাদেরকে, ভোটের পরে টেলিকম রেভিনিউ, মানে টেলিকম যে ইয়েটা আমরা যে পয়সাটা পে করি সেটা কিন্তু বাড়বে, এবং সেই বাড়াটা প্রায় 25% পর্যন্ত বাড়তে পারে। অ্যানালিস্টরা বলছে প্রেজেন্টলি জিও ইনফোকমের যে ভ্যালুয়েশন সেটা 8,30,000 কোটি টাকার কাছাকাছি। এই রেভিনিউটা বাড়লে এই কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা প্রায় 10 থেকে 11 লক্ষ কোটি টাকা হতে পারে। সেক্ষেত্রে রিলায়েন্স জিও ইনফোকমের প্রাইস হবে 1200 টাকার কাছাকাছি, ঠিক আছে। এবং তাতে কি করবে, বিভিন্ন প্রমোটাররা তাদের হোল্ডিংস ছাড়তে চেষ্টা করবে। কারা তারা, আপনাদের খেয়াল থাকবে করোনা পিরিয়ডে প্রতিদিন কিছু না কিছু খবর আসতো রিলায়েন্সকে কেন্দ্র করে। যেমন ধরুন মেটা, এখন যার নাম ফেসবুক, তারা কিন্তু এই রিলায়েন্স জিও ইনফোকমে তাদের হোল্ডিং আছে 9.9%, প্রায় 10%-এর কাছাকাছি। গুগলস তার আছে প্রায় 7.73%। এইরকম করে করে প্রায় 13 জন প্লেয়ার আছে যারা ইনভেস্ট করে রেখেছে। এবারে যদি অফার ফর সেল আসে তাহলে কিন্তু তারা যে ইনভেস্ট করেছিল তখন মার্কেট ক্যাপ ধরা হয়েছিল 5 থেকে 6 লক্ষ কোটি টাকার কাছাকাছি। সেই সমস্ত প্লেয়াররা কিন্তু তাদের হোল্ডিং ধরুন এই 4 বছরে ডবল করে অনেকে বেরোনোর চেষ্টা করবে। দিজ আর অল রিপোর্ট, এখনো পর্যন্ত কংক্রিট কিছু জানা যায়নি, কিন্তু রিলায়েন্সের সূত্র থেকে পাওয়া যাচ্ছে রিলায়েন্স তাদের জিও আর্মকেও মানে ইনফোকমকেও ইয়ে করবে, আইপিও এনে শেয়ার বাজারে লিস্ট করাবে, এবং জিও রিটেলকেও করাবে। এবং ইনভেস্টররা কি আবার একইভাবে ইয়ের শেয়ার পাবে, মানে জিও ইনফোকমের একটা করে শেয়ার পাবে, জিও রিটেলের শেয়ার পাবে, কি হবে না হবে সেই ব্যাপারে কিন্তু মার্কেট অত্যন্ত একটু দুবিধাতে আছে। এসবিআই বারবার ধরে ওয়ার্ন করছে তার কাস্টমারদের যে ফেক হোয়াটসঅ্যাপ বা মেসেজ বা এসএমএস থেকে দূরে থাকুন। এর পরের খবর হচ্ছে আরবিআই দুটো ব্যাংক, ইয়েস ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকে পেনাল্টি মানে চার্জ করেছে সাম রেগুলেটরি নর্মস ভায়োলেট করার জন্য। ইয়েস ব্যাংককে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি, আইসিআইসিআই ব্যাংকেও প্রায় ওই সমপরিমাণ টাকা পেনাল্টি দিতে বলেছে। অর্থাৎ আরবিআই কিন্তু খুব কঠোর হস্তে সবকিছু জিনিস হ্যান্ডেল করছে। বিএসএনএল আপনারা জানেন বর্তমানে 3 জন প্লেয়ার, কে রিলায়েন্স, এয়ারটেল এবং ভোডাফোন। ভোডাফোনকে কিন্তু সরকারই বাঁচিয়ে রেখেছে, কারণ মার্কেটে যত প্লেয়ার কমে যাবে তত কিন্তু ধরুন 2 জন প্লেয়ার থাকলে ডুওপলি হতো, তারা মিলে কিন্তু কাস্টমারদেরকে লুট করার চেষ্টা করতো বা প্রাইসিং করতো। যত বেশি প্লেয়ার হবে তত কিন্তু কাস্টমারের লাভ। এই জন্য ভোডাফোনকে কিন্তু ভোডাফোনের যে কন্ডিশন হয়ে গেছিল তারা মার্কেট থেকে মানে একদম পুরো আউট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, বিকজ তাদের এত বড় পরিমাণে লোন দাঁড়িয়ে গেছিল। কিন্তু গভর্নমেন্ট তাদেরকে বাঁচিয়ে রেখেছে, এবং গভর্নমেন্ট আরো প্ল্যান করছে বিএসএনএল কে
ভারত সঞ্চার নিগম লিমিটেড তাকে রিভাইভ করার জন্য, এবং তার জন্য বস্টন কনসাল্টিং গ্রুপকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এর পেছনে প্রায় বিএসএনএল কে রিভাইভ করার জন্য প্রায় ৮০,০০০ কোটি টাকা গভর্নমেন্ট কিন্তু স্পেন্ড করতে রাজি আছে। আপনি জানেন গভর্নমেন্ট ৮০,০০০ কোটি টাকা যখন খরচ করবে, সে কিন্তু তার ৫ গুণ টাকা এখান থেকে তুলেও নেওয়ার মতো ক্ষমতা রাখে। সুজলন, যার বর্তমান রেভিনিউ ৬,০০০ কোটি টাকার কাছাকাছি ইয়ারলি, তার যে সিএফও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বলছে ২ বছরের মধ্যে তার ইয়ারলি রেভিনিউ ২০,০০০ কোটি টাকা হবে। অর্থাৎ কোম্পানির বর্তমান যা পরিস্থিতি আছে তার তুলনায় অনেক বেটার পজিশনে চলে যাবে। যাদের কাছে মানে সুজলন এনার্জির শেয়ার আছে, আপনারা কিন্তু হোল্ড করুন। আমি ৪৫ টাকাতে কিনেছিলাম, অর্ধেক বের করে দিয়েছি, অর্ধেক পড়ে আছে। এলআইসি মার্জিনালি তার নেট প্রফিট বেড়েছে প্রায় ১৩,৭২০ কোটি টাকার কাছাকাছি, এবং তারা তার শেয়ার হোল্ডারদের বলেছে যে অ্যাসেট কোয়ালিটি তাদের অত্যন্ত ভালো আছে, অর্থাৎ নাথিং টু ওরি। ফ্রেন্ডস, আজকে আমাদের যে শেয়ারের স্টোরি, তাতে দুটো শেয়ারের কথা বলবো। একটা হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টোরির জন্য। দ্বিতীয়টা হচ্ছে এমটার টেকনোলজি, ডিফেন্স স্টোরির জন্য। এই দুটো শেয়ারকে ফ্রেন্ডস আপনারা কিন্তু নজরে রাখবেন। কেন? অ্যাপেলের যদি আমি চার্টটা দেখাই, রেজাল্ট এসছে, রেজাল্ট খুব একটা খারাপ নয়, মোটামুটি এই বাজারে যথেষ্ট ভালো দেখাচ্ছি আমি। কিন্তু মূল যেটা দেখুন, শেয়ার কি করবে না করবে, চার্ট কিন্তু তার চেয়ে আগে কথা বলে দেয়। আমরা দেখছি কাকে? অ্যাপেল, অ্যাপেল ইন্ডিয়া। ওকে, দেখুন অ্যাপেল ইন্ডিয়ার যদি আমি চার্টটা দেখি, চার্ট শেয়ারটা কিন্তু যদি দেখা যায় এইখান থেকে নিচে এসে উপরে গেছে, এসে উপরে গেছে, এবারে কিন্তু তারা হায়ার হাই হায়ার লো করার চেষ্টা করছে। শেয়ারটা যদি এই জায়গা থেকে মানে এই ১২৮০ লেভেল ক্রস করলে শেয়ারে কিন্তু স্ট্রেট ওয়ে একটা বড় র্যালি হবে, যেটা আপনাদেরকে প্রায় ১৭০০-১৮০০ টাকার পর্যন্ত নিয়ে চলে যাবে। এবং এটা যদি আজকে ইলেকশন রেজাল্ট ফেভারেবল হয়, তাহলে কিন্তু এই র্যালিটা কিন্তু আগামী ৬ মাসের মধ্যে হয়ে গেলে হয়ে যেতে পারে। সুতরাং অ্যাপেল ইন্ডিয়া, এবং তাদের যদি আপনি রেভিনিউ দেখেন, আমরা ইয়ারলি রেভিনিউ দেখব, শেয়ার প্রাইস কিন্তু দীর্ঘদিন ধরে, আমি চার্টে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন রেভিনিউ কিন্তু প্রতি বারে কিন্তু তাদের রেভিনিউ বাড়ছে। দেখুন ২৩-এ কত ছিল সেলস? ১৪৩৪ কোটি। ২২-এ কত ছিল সেলস? ১০৮২ কোটি। ১০৮২-তে প্রফিট কত ছিল? ২১৫ কোটি, মার্জিন ২০%। ২৩-এ কত ছিল? ১৪৩৪ কোটি, মার্জিন ২০%, প্রফিট ২৪৫ কোটি। অর্থাৎ এখান থেকে এখানে বেড়েছে কত? প্রায় 15-16%। আবার এবারে কি হয়েছে দেখুন, ১৪৩৪ থেকে ১৮৪৩, মার্জিন ২০%, ২৯৭ কোটি টাকার প্রফিট। এটাই হচ্ছে একটা ভালো কোম্পানির সবচেয়ে বড় লক্ষণ। ঠিক আছে, চার্টে যেটা মানে বলতে আমি ছেড়ে এলাম, সেটা হচ্ছে যদি দেখুন, আপনি দেখুন কবে থেকে শেয়ারটা, আজকে যে শেয়ার পাওয়া যাচ্ছে ২১ সালের মার্চের প্রাইসে শেয়ারটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ ২১ থেকে আজকে ২৪ পর্যন্ত শেয়ারটা কিন্তু শেয়ার হোল্ডারদের কোনো রিটার্ন দেয়নি। দেখুন এই যে লজিক, আপনি যদি শেয়ার বাজারের এই লজিক না মানে অনুধাবন করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই অর্থে মানে করতে পারবেন। এই জায়গাটাতে কিন্তু আপনাদের সিদ্ধান্তটা নিতে হবে যে ওকে, শেয়ারে সব কিছু ঠিকঠাক চলছে, এবং শেয়ারটা এই জায়গা থেকে যদি দেখা যায় যে এই পিরিয়ডটাতে তার সে কিন্তু তেমন কোনো শেয়ার হোল্ডারদের রিটার্ন দিতে পারেনি, শেয়ার হোল্ডারদের সে এবারে রিটার্ন দেবে, এবং সে ভালো রিটার্ন দেবে। এবং এখান থেকে যে র্যালিটা হবে, সে যে কি করবে, তার ফিউচার আর্নিং কে আগে থেকে সে কিন্তু মানে করে দেবে, যে ফিউচার আর্নিং কে অ্যান্টিসিপেট করে সে কিন্তু শেয়ার প্রাইসে পারফর্ম করবে। তারপরে দেখা যাবে সে শেয়ারটাকে ধীরে ধীরে নামানোর চেষ্টা
করছে। সুতরাং অ্যাপেল ইন্ডিয়া শেয়ারটাকে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। দ্বিতীয় আরেকটা শেয়ার যেটার ব্যাপারে আমি বলছি, এমটিআর টেকনোলজি। ফ্রেন্ডস, এমটিআর টেকনোলজি শর্ট টার্মে তারা বলেছিল যে আমাদের লং টার্ম যে ভিউ আছে সেটা ঠিকই আছে, কিন্তু শর্ট টার্মের জন্য আমাদের দু একটা কোয়ার্টার খারাপ রেজাল্ট আসছেই। কোনো কারণে ইলেকশনের যদি মানে ভোটিংকে কেন্দ্র করে যদি কোনো কারণে শেয়ার আবার এই সমস্ত লেভেলে চলে আসে, 1800 লেভেলে চলে আসে, ফ্রেন্ডস এই লেভেলেও কেনা যায়, কিন্তু যদি আমি সুযোগ পাই 1800 লেভেলে, আমি কিন্তু অ্যাগ্রেসিভলি এই শেয়ারে, এবং প্রোভাইডেড যদি প্রেজেন্ট গভর্নমেন্ট মেজরিটিতে আসে, তাহলে কিন্তু আমি অ্যাগ্রেসিভলি বাই করব যদি এরকম কোনো সুযোগ পাই। কারণ এই শেয়ার তার যে মানে ম্যানেজমেন্ট, তারা কিন্তু বলেছে আগামী 4-5 বছর আমরা 25 থেকে 30% এতে সিএজি এর হারে এই কোম্পানিকে গ্রো করাবো। সুতরাং দ্যাট ইজ এ বিগ স্টোরি। মানে আমি এই স্টোরি, কারণ কি ডিফেন্স সেক্টরের স্টোরি, এই প্রেজেন্ট গভর্নমেন্ট যদি চলে আসে তাহলে এটাকে কিন্তু ইগনোর করা যাবে না। আপনারা কিন্তু মাত্র 6,000 কোটি টাকার কোম্পানি, এই কোম্পানিটাকে কিন্তু নজর রাখবেন। যদিও রেভিনিউ দেখুন এরও একই অবস্থা, 322 কোটিতে 61 কোটি প্রফিট, 573-এ 104 কোটি প্রফিট, প্রতি বছরে কিন্তু তার সেলসও বাড়ছে, প্রফিটও বাড়ছে। এগুলোই হচ্ছে ভালো কোম্পানির বৈশিষ্ট্য। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। তবে চ্যানেলটাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট লিখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।